সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে। আজকের যে আয়োজন সেখানে বলতেই হচ্ছে যে ছাত্র রাজনীতিতে অনৈক্য, এই শিরোনামে আমরা আয়োজনটা সাজিয়েছি এবং বলতেই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা আছে, রয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনের কথা। সবাই একত্রিত হয়ে সেই জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল। ঐক্য তো আমরা দেখেছি, তাহলে ঠিক অন্তর্বর্তী সরকার গঠনের 4 মাসের মাথায় গিয়ে অনৈক্যের সুর, এই কথাটা কেন আসলো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এবং যত দিন গড়াচ্ছে এই অনৈক্যের সুরটা যেন একটু বেশি বাজতে শুরু করেছে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি যারা রয়েছেন আজকের এই আয়োজনে। তার আগে বলে রাখছি আমি ফেরদৌস আহমেদ এই আলোচনাটা পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো। যাদেরকে পেয়েছি রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মাইন আহমেদ, তিনি সর্বডানে রয়েছেন, এবং মাঝে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেল সম্পাদক জাহিদা হোসেন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আমি নাসির উদ্দিন নাসির, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। কখন এই সুরটা আসলে একটু বেসুরে বাজতে শুরু করলো বা ঐক্যটা গিয়ে অনৈক্যতে গড়ালো কখন? আমরা এর আগেও গণমাধ্যমে আসলে একাধিকবার এই বিষয়ে আমরা কথা বলেছি। সেটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, আপনি জানেন। সেই সংস্কার কমিশন যখন গঠিত হচ্ছে তখন সিদ্ধান্ত হয়েছিল একজন করে ছাত্র প্রতিনিধি সেখানে থাকবেন, কিন্তু এটি উদ্বেগ এবং দুঃখের সাথে আমাদেরকে যেটি আপনাকে বলতে হচ্ছে সেটি হচ্ছে শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম থেকে, আমরা যে প্ল্যাটফর্ম থেকে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে সেই প্ল্যাটফর্মটি আসলে একটি একক প্ল্যাটফর্ম হয়েছে। সেখানে একটি রাজনৈতিক রং দেওয়া হয়েছে। যে ছাত্র সংগঠনগুলো সেই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেছে সেই ছাত্র সংগঠনগুলোকে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই প্ল্যাটফর্মে আসলে অন্তর্ভুক্ত করা হয়নি। সেই প্ল্যাটফর্ম থেকে শুধু ছাত্র প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে সংস্কার কমিশনে। এবং আপনি দেখেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহিত পুরো ছাত্র সমাজের প্রতিনিধি হয়ে যারা দেখা করেছেন তারাও শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা দেখা করেছেন পুরো ছাত্র সমাজের প্রতিনিধি হয়ে। এবং এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে পুরো আন্দোলনের একটি যে ক্রেডিটকে শুধুমাত্র একটি গোষ্ঠীকে দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে এবং সেই গোষ্ঠীটি শুধুমাত্র সেই ক্রেডিট নেওয়ার প্রবণতায় ব্যস্ত রয়েছে। সেই জায়গাগুলো থেকে ক্রমে আমাদের মনে হচ্ছে এক ধরনের মতৈক্য তৈরি হয়েছে এবং মতৈক্য থেকে এক ধরনের বিভাজনের পথে যাচ্ছে বলে আমরা মনে করছি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় অংশীদার হিসাবে এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন হিসাবে আমরা আমাদের দল বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো ধরনের কোনো ক্রেডিট নিতে চাইনি। এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের 5 তারিখ পরবর্তী সময়ে আমরা চেয়েছি, অর্থাৎ এই যে প্ল্যাটফর্মটি যেটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে সহযোগিতা করার জন্য, কিন্তু এটি বিভিন্ন সময় আমরা দেখেছি তারা একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা করেছে এবং আগস্টে যে সকল ছাত্র সংগঠনগুলো তাদেরকে সহযোগিতা করেছে এই পয়েন্ট অফ এগ্রিমেন্টে যে হাসিনা সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে, সেই সংগঠনের বাকি যে সংগঠনগুলো ছাত্র সংগঠনগুলো তাদের রাজনীতিতে বিলুপ্ত করে তারা চেয়েছে শুধুমাত্র তাদের রাজনীতি তাদের প্ল্যাটফর্মে আসার জন্য। সেটির অংশ হিসাবে আমি আপনাকে মনে করে দিতে চাই ছাত্র ফেডারেশনের যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছিলেন উমামা, তাকে তার ছাত্র ফেডারেশনের নিজ সংগঠন থেকে পদত্যাগ করে তারপরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের দায়িত্ব নিতে হয়েছে। সুতরাং এখনকার যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটি এটি একত্রে এটিই বোঝায় যে তারা একটি রাজনৈতিক ছাত্র সংগঠন করতে যাচ্ছে, যদিও তারা এটা নিজেরা স্বীকার করছে না। সেই সংগঠনে অন্য কোনো ছাত্র সংগঠন থেকে কেউ যদি এই প্ল্যাটফর্মে কাজ করতে চায় তাকে তার স্ব প্ল্যাটফর্ম থেকে পদত্যাগ করেই কাজ করতে হবে। এখন একটি ধারা তৈরি হয়েছে যেটি তারা এখানে। সুতরাং আমরা মনে করছি তারপরেও আমরা ঐক্যের রাজনীতি করতে চাই। যারা জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের অংশীদার ছিল তাদের মধ্যে আমরা পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং ভিত্তিতে আমরা এগিয়ে যেতে চাই। কিন্তু দিন দিন যে জায়গাগুলো তৈরি হয়েছে বা বিভেদের যে স্পটগুলো তৈরি হয়েছে সেগুলো চিহ্নিতভাবে আমরা মনে করছি যে যারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অংশীদার বা যে প্ল্যাটফর্ম থেকে আমরা আন্দোলনটি করেছি তাদের দায়িত্বহীনতা আমরা বলবো এবং একক ক্রেডিট নেওয়ার প্রবণতার কারণে বিভাজন তৈরি হয়েছে বলে আমাদের সেটি মনে হচ্ছে। জি, অনেকগুলো কথাই এখানে আসলো, কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে আসলে অনেক বেশি প্রচেষ্টা রয়েছে, আন্তরিকতা রয়েছে। আমি মাইন আহমেদ আপনাকেও একটু শুনে নেই, আসলেই অনৈক্যটা কবে থেকে শুরু হলো আপনার কি মনে হয়? এর আগেও গণমাধ্যমে এই বিষয়ে একাধিকবার কথা হয়েছে।
তো সেখানে যে বিষয়টা ফান্ডামেন্টালি প্রাইমারিলি প্রথমে আসে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ স্বৈরাচার বা যে কোনো ধরনের ফ্যাসিবাদী রেজিমে তারা চায় না কি, সেটা হচ্ছে একটা ইউনিফর্ম নেশন, কোনো ধরনের দ্বিমত চায় না। কাজেই দ্বিমত থাকুক বা নানান মতের চর্চা থাকুক, নানান মতের প্রতিযোগিতা থাকুক, এটাই আসলে গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। কিন্তু বিষয়টা হচ্ছে দ্বিমত বা অমত বা মতের অমিল, সেটা চর্চার ধরন কেমন হবে। চর্চাটা কারা চাচ্ছেন না, আর একটু যদি স্পষ্ট আমি করতেন। বলছি চর্চার ধরন কেমন হবে, সেখানে এসে আপনি ডিফার করতে পারেন যে আমরা হচ্ছে অসুস্থ অগণতান্ত্রিক চর্চা চাই না। প্রতিযোগিতা হবে, মতানৈক্য হবে, মতের অমিল হবে, দ্বিমত হবে, এটা স্বাভাবিক। কিন্তু যে সমস্যাটা দেখা দিচ্ছে যে আমরা একটা মিনিমাম কনসেনসাসে পৌঁছাতে পারছি কিনা রাষ্ট্র হিসেবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে কিংবা ছাত্র সংগঠনগুলোর মধ্যে। যে মতের মিলটা আমরা সম্ভবত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে লিয়াজু কমিটির বৈঠকে 5 তারিখের পরেও পেয়েছিলাম। জি, হাসিনা ফ্যাসিবাদের পতন, হাসিনা সরকারের রেজিমের পতনের বাইরেও কিছু জায়গায় আমরা মতের মিল ঘটাতে পেরেছিলাম। কিন্তু যেখানে নাসির ভাই বললেন যে বিষয়টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের সকলের প্ল্যাটফর্ম। আন্দোলন চলাকালীন সময়ে সবাই এখানে দলমত নির্বিশেষে, আওয়ামী লীগ বাদে, ফ্যাসিস্টরা বাদে, আমরা এখানে এসেছিলাম যে কোনো ধরনের কাঠামোবদ্ধ চর্চার জন্য না, এখানে হায়ারার্কিক্যাল স্টেপ চড়ে চড়ে এই সংগঠনের উপরে যাওয়ার জন্য না, এক প্রকার আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবে নিয়েছিলাম। তো নাসির ভাই হচ্ছে কিছু বিষয় বললেন, আপনার প্রধান উপদেষ্টার সাথে দেখা করা। তার আগেই আমার মনে হয়েছে যে যখন এই প্ল্যাটফর্মটা গঠিত হয়েছে তখনই এই প্ল্যাটফর্মটাকে এক প্রকার কি বলে একটা নিজস্ব গোষ্ঠীবদ্ধ করার একটা পায়তারা শুরু হয়ে গিয়েছিল। কারণ আমার মনে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই ফরমেশন, সেই ফরমেশনে যারা নেতা হতে যাচ্ছিলেন তাদের সাথে আমাদের একাধিকবার বৈঠক হয়েছিল এই বিষয়ে। তখন তারা বলেছিলেন যে এখানে কোনো সংগঠনের কোনো নেতৃবৃন্দের পদ ছেড়ে আসতে হবে না নিজের সংগঠনের, কারণ এটা তো একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, এটা কোনো কনভেনশনাল রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে রূপ নেবে না। কিন্তু আমরা দেখলাম সেটিই হলো, যে আমাদের বিভিন্ন জেলা পর্যায়ে যারা সমন্বয়ক ছিলেন বা নানান ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন আন্দোলন চলাকালীন সময়, তাদেরকে বলা হলো সংগঠন ছেড়ে আসার জন্য। তার মানে আগের পরিচয়টা মুছে দিয়ে এই প্ল্যাটফর্মে আসতে হবে। হ্যাঁ, যে এক্সিস্টিং রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে যিনি আছেন বা যে পদে আছেন সেটি ছেড়ে এখানে দায়িত্ব নিতে হবে, এটা খুবই স্বাভাবিক। আপনি একটা কি বলে একটা মেইনস্ট্রিম অর্গানাইজেশন রয়েছেন, তার কাছ থেকে এটা শুনবো। কিন্তু আমি নাসিরউদ্দিন নাসির যেটা বলেছেন সেখান থেকে একটু শুনতে চাই যে সংস্কার কমিশনে ছাত্র প্রতিনিধি নেওয়া হলো, সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নেওয়া হলো, অন্য ছাত্র সংগঠন থেকে নেওয়া হলো না। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে সমস্ত ছাত্র প্রতিনিধিদেরকে নেওয়া হলো, তারা কি অন্য ছাত্র সংগঠনের কোনো কথা, কোনো সিদ্ধান্ত সেগুলো শুনে সেখানে বলবার চেষ্টা করেছে, নাকি সেগুলো নেয়ারই চেষ্টা করেনি, শোনারই চেষ্টা করেনি? এটাও একটু স্পষ্ট হতে চাই। মানুষ চুজ করার ক্ষেত্রে অন্যদের মতামত শোনা তো একটু পরের বিষয়। মানে প্রিন্সিপালি জিনিসটা কেমন হবে, সংস্কার কমিশন কেমন হবে, পলিসিগত বিষয়ে তো আমাদের মতামত আসলে ভাবে নেওয়া হয়নি, যতদূর আমি জানি, অন্ততপক্ষে আমার সংগঠনের কাছ থেকে নেওয়া হয়নি। কিন্তু এই যে আপনি মতানৈক্যের কথাটা বলছিলেন, এখানে কিন্তু এটার শুরুটা এর আগেই হয়ে গিয়েছিল। 5 তারিখের পর থেকে আমি আমার সংগঠনের দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি যে 6-7 তারিখ থেকে শুরু হয়ে 12-13 আগস্ট পর্যন্ত আমাদের সংগঠন পার্সোনালি মানে ইন্ডিভিজুয়ালি ছাত্র ইউনিয়নের নামে সারা বাংলাদেশে একটা প্রোপাগান্ডার বিশাল রব ছুটে গেছিল যে আমরা দেয়াল মুছতেছি, আন্দোলনের স্মৃতি মুছতেছি। অথচ খেয়াল করে দেখা গেলো যে দেয়ালটা দিয়ে শুরু হয়েছিল, ওই দেয়ালটাতে যে গ্রাফিতিটা ছিল সেটা আমাদেরই গ্রাফিতি ছিল। অভ্যুত্থানের জুলাই আন্দোলনের শুরুর দিকে যখন ভারতের এই অনার্য ট্রানজিট বাংলাদেশের ভিতর দিয়ে যাচ্ছিল, তখন মাওলানা ভাসানের একটা গ্রাফিতি আমরা করেছিলাম। এবং খেয়াল করে দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অক্ষত গ্রাফিতিগুলো ছিল তার মধ্যে একটা ছিল এটা, কারণ এটা মানুষের যে চাওয়া, যে গণ আকাঙ্ক্ষা, সেটার সাথে অ্যালাইন্ড। অথচ এই গ্রাফিতিটাই যখন ঢাকার মিডল ক্লাস লিবারাল যারা একটু সুশীল, হ্যাঁ, যারা মানে অসভ্য ভাষা সহ্য করতে পারে না, তারা তাদের যেই সুন্দর শ্লীল গ্রাফিতি করার যেই যাত্রা সেটা শুরু করতে যে আমাদের এই গ্রাফিতিটা মুছে দিয়েছিল। অথচ এই পুরো দোষটা আমাদের উপরেই চাপানো হলো। কি আইরনিক একটা বিষয়, সারা বাংলাদেশের ইভেন জেলা পর্যায়ের গ্রুপগুলোতে পর্যন্ত এগুলো নিয়ে আলোচনা হয়েছে যে ছাত্রলীগের আন্দোলনের গ্রাফিতি মুছে দিচ্ছে। এখন এটাতে আসলে কিসের লাভ হয়? যদি বামপন্থীদেরকে বা প্রগতিশীল শক্তিগুলোকে আওয়ামী লীগের সাথে জুড়ে দেওয়া যায়, তাহলে তো পলিটিক্যাল অ্যালাইনমেন্টে ডানপন্থীদের আর কোনো অপোনেন্ট থাকে না, ইডিওলজিক্যাল অপোনেন্ট থাকে না। ফলে সেই যে লড়াইটা, আদর্শকে মুছে দেওয়ার একটা অসুস্থ লড়াই, সেটা 5 তারিখের পর থেকে শুরু হয়ে গেছে। জি, আমি বলছিলাম যে দ্বিমত থাকবে, অনৈক্য থাকবে, মতের অমিল থাকবে, কিন্তু এই যে রাজনীতির যে চর্চা, এটাকে সুস্থ ধারায় ফিরে আনতে হবে, সত্যের ধারায় ফিরে আনাটা জরুরি ছিল। আপনি সুস্থ ধারার উপর অনেক জোর দিলেন। আমি জাহিদা হোসেন, আপনার কাছে আসে। অনেকগুলো অভিযোগ আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বলা যেতে পারে বিরুদ্ধে এখানে উঠেছে। একক কৃতিত্ব নেবার চেষ্টা, এই কথাটা আসলো, নাসিরউদ্দিন নাসির বলেছেন, এবং ছাত্র প্রতিনিধির বিষয়টা তো রয়েছেই। সুস্থ সেই যে গণতান্ত্রিক চর্চা, সেই সুস্থ ধারায় করা হচ্ছে কি না, এই সব কিছু বিষয়ে এত অভিযোগ উঠলো কেন? বা গ্রাফিতির যে অভিযোগ আবার ছাত্র ইউনিয়নের বিরুদ্ধে গেল, সেটার কি কোনো ধরনের প্রমাণ মিলেছিল কিনা? জি,
ধন্যবাদ। অভিযোগের পাহাড় অনেক বড়, আমি নিশ্চয়ই প্রত্যেকটার বিষয়ে কথা বলবার চেষ্টা করব। যে অভিযোগটি প্রথমে উঠল সব সংস্কার কমিশনে যারা ছাত্র প্রতিনিধি হিসেবে নিয়োজিত হয়েছেন, দেখুন 5ই আগস্ট পর্যন্ত যারা ফেসিবাদ বা স্বৈরাচার পতনের আন্দোলন করেছে তারা কেউ ছাত্রদল হিসেবেও আসেননি, ছাত্র ইউনিয়ন হিসেবে আসেননি বা অন্য রাজনৈতিক ব্যানারেও আসেননি, তারা প্রত্যেকে এসেছেন ছাত্র হিসেবে। সংস্কার কমিশনগুলোতে যারা গিয়েছেন তারা ছাত্র পরিচয়ে গিয়েছেন এবং আপনি খেয়াল করবেন এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেমন ছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা হিউজ অংশগ্রহণ আমরা দেখেছি, একই সঙ্গে মাদ্রাসা ছাত্রদের অংশগ্রহণ দেখেছি। সুতরাং এই বাংলাদেশের রাষ্ট্রকে নতুন করে পুনর্গঠনের যে অসীম সম্ভাবনা আমাদের সম্মুখে হাজির আছে, সেই অসীম সম্ভাবনাকে কাজে লাগাবার জন্য আমরা নিশ্চয়ই যেই এনটিটিগুলো আন্দোলনের সময় উপস্থিত ছিল সেই এনটিটি ধরেই সংস্কার কমিশনে যাওয়ার কথা। সুতরাং যখন সংস্কার কমিশনের যতগুলো সংস্কার কমিশন হয়েছে সেই সংস্কার কমিশনের ছাত্রবিরোধী আলোচনা উঠেছে, আমি যতদূর জানি তখন এই বিষয়টিকে কনসিডার করা হয়েছে যে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি সেখান থেকে প্রতিনিধি যেতে হবে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে দিতে হবে, একই সঙ্গে সেখানে মাদ্রাসা ছাত্রদেরকেও দিতে হবে। সুতরাং সংস্কার কমিশনে কে যাবে সেইটার এন্ট্রিটা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র শিবির কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা বামপন্থী অন্যান্য দলগুলো এইভাবে নয়। আন্দোলনে এরকম কোনো পরিচয় ছিল না, আন্দোলনে ছিল যে বাংলাদেশের সকল ছাত্ররা গিয়েছেন। জি, আমি কি এখানে ছোট ছোট প্রশ্ন করতে পারি আপনার অনুমতি আমি নিয়ে? একটু শেষ করে দিলে জি, জি। দ্বিতীয় যে প্রশ্নটি এসছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা সার্বজনীন প্ল্যাটফর্ম ছিল 5ই আগস্ট পর্যন্ত। এরপরে আমার সাথে দুজন সমালোচক, একজন ছাত্রদলের একজন ছাত্র ইউনিয়নের যে অভিযোগটি করলেন যে এইখানে অন্য অন্য দল থেকে আসলে পদত্যাগ করে আসতে হবে, আমার একটা খুবই গুরুত্বপূর্ণ কনসার্ন এখানে আছে। ধরে নেন বাংলাদেশ ছাত্রদলে, জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতা কিংবা কর্মী তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কাজ করতে চান, তিনি একই সঙ্গে ছাত্রদলের একজন নেতা কর্মী থাকা অবস্থায় আবার যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং কর্মী হন, তাহলে ছাত্রদলের কমিটি হওয়ার পরে ঢাকা কলেজে, তিতুমির কলেজে কিংবা বাংলা কলেজে যে ককটেল ফুটেছে সেই ককটেল ফুটার দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নিতে হবে কিনা। ধরে নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে যদি বাংলাদেশে কোনো রকমের চাঁদাবাজি, ককটেল ফুটানো বা এরকম আরও যে সকল কাজকর্ম আমরা যে সকল নৈরাজ্য দেখতে চাই না, যদি সেটা ঘটে নিশ্চয়ই আমাকে সেই দায় নিতে হবে। আমি বাংলাদেশের সকল মানুষের সামনে সেই দায় নিতে বদ্ধপরিকর। একই সঙ্গে ছাত্রদলের যেই কর্মী আমাদের এখানে আসবেন কাজ করতে, তাহলে সেই দায়টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপরে আসবে কিনা। সুতরাং এইখানে একটা স্পষ্ট ফারাক আছে, যেটা 5 তারিখের আগে ছিল না। 5 তারিখের আগে আমাদের সবার একমাত্র অভিমুখ ছিল শেখ হাসিনাকে পতন করাইতে হবে। আমরা ফ্যাসিস্টের পতনের জন্য সবাই মিলে কোনো রকমের কোনো ক্রেডিট নেওয়া বা এইরকম কোনো রকমের কোনো কিছু চাওয়া পাওয়ার বাইরে গিয়ে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু একই সঙ্গে 5 তারিখের পরে নানা রকমের খেলা শুরু হয়েছে। সুতরাং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেহেতু এই গণ-অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আরেকটা দলের আরেকজন সদস্য, আরেকজন নেতা কিংবা কর্মী আসতে গেলে ওই দলের কাজকর্মের দায়ভার বৈষম্যবিরোধী ছাত্রদেরকে নেওয়া লাগতো। দ্বিতীয় যে ব্যাপারটা এসছে চিফ অ্যাডভাইজারের সঙ্গে দেখা করার ব্যাপারে, দেখুন চিফ অ্যাডভাইজারের সঙ্গে কে দেখা করবে, আমি দেখা করবো নাকি নাসির ভাই করবে নাকি মায়েন ভাই করবে, এই সিদ্ধান্তটা নিশ্চয়ই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেয় না। এই সিদ্ধান্তটা নেয় চিফ অ্যাডভাইজারের যে অফিস আছে সেই অফিস। চিফ অ্যাডভাইজারের অফিস আমাদের নেতাকর্মীদেরকে পার্সোনালি প্রত্যেককে কল করে দাওয়াত করেছে। সেটা আমরা যেদিন গিয়েছে পরের দিন আমরা যখন অন্যান্য ছাত্র সংগঠনগুলো নানা রকম উষ্মা প্রকাশ দেখেছি, আমরা সেই উষ্মা প্রকাশ দেখার পরে সেটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আমরা সেটাকে পরিষ্কার করেছি যে এই সিদ্ধান্তটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেয়নি। মাননীয় প্রধান উপদেষ্টা চেয়েছেন যারা গণ-অভ্যুত্থানের নেতৃত্ব ছিলেন তাদের সঙ্গে দেখা করতে এবং তার অফিস নির্ধারণ করেছে কাকে কাকে ডাকবেন। এরপরে যেটা বলা হলো ক্রেডিটের যে ব্যাপারটি, সেটা দেখুন আমি একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী ছাত্র দলকেই দেখেছি একমাত্র লিস্ট করতে যে ছাত্র দলের 426 জন শহীদ ছাত্র ইউনিয়ন করেছে বলে আমি জানি না, মনে হয় করেনি। অন্য রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক ছাত্র সংগঠনকেও দেখিনি, একমাত্র জাতীয়তাবাদী ছাত্র দল বা জাতীয়তাবাদী দল এই লিস্ট করেছে এবং সেই লিস্ট খুবই ভুলে পরিপূর্ণ। সেখানে আমি একটু আমি একটু শেষ করি না, আমি এখানে আমরা যেটা দেখেছি, ধরুন আমরা দেখেছি এই গণ-অভ্যুত্থানে কিশোর যাদের বয়স 10, 12, 14 এরকম অনেকজন মারা গেছে, অনেকজন শহীদ হয়েছে, অনেকজনকে আমরা হারিয়েছি। সেরকম একজন 10-12 বছর বয়সের কিংবা 14 বছর বয়সের কিশোর, তার বাবা হয়তো বিএনপি করেন কিংবা বিএনপির জন্য অঙ্গ সংগঠনগুলো আছে সেই সকল কোনো একটা অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত।
সেই বাবার পরিচয়ে ছেলেকে বিএনপি কিংবা ছাত্রদল পরিচয় নেওয়া হয়েছে। আমি মনে করি এটা কে আপনি নাম বলেন? আমি শেষ করি না, সুনির্দিষ্টভাবে বলতে হবে, এভাবে ডালা অভিযোগ না, করলে হবে আমি না। দেখাবো, নাম বলেন আপনি, আমি ব্যাখ্যা দিচ্ছি এখানে আচ্ছা, দাঁড়িয়ে। আমি একটু মাননীয় উপস্থাপককে বলতে চাই যে আমি ওনার কথা মাঝখানে কোনো ইন্টারফেয়ার জি করি আপনি বলুন যদি ওনাকে, আমি নিশ্চয়ই সকল রকমের মতামত শুনতে আগ্রহী। যে আপনি শেষ করবেন, আমি কারণ শেষ অনেকগুলো করি। প্রশ্ন জমে হ্যাঁ আছে। নিশ্চয়ই প্রশ্ন তো নিশ্চয়ই করবেন। তো এইরকম একটা মানুষ যখন তিনি বড় হন তখন তার রাজনীতি চয়েস করার একটা অধিকার থাকে, এরা তার রাজনৈতিক বিকাশ। আপনি যখন তাকে 12 বছর বয়সে সে শহীদ হবার পরে আপনি তাকে বিএনপি বানিয়ে দেন, তার রাজনৈতিক বিকাশে বাধা হয়। দ্বিতীয় কথা হচ্ছে ক্রেডিট জাতীয়তাবাদী দল কিংবা ছাত্রদলের বাইরে আর কেউ নিতে আসেনি, যে আমাদের 400 জন শহীদ, আমাদের 150 জন শহীদ, আমাদের 500 জন শহীদ, এরকম করে তো শহীদ হয় না, সকল শহীদ আমাদের। জি, এখন আমি আপনার কাছে পরে আসি, পরে শুনবো, কিন্তু প্রশ্নগুলো করে রাখি। আপনি যেটা বললেন যে ওখানে সিদ্ধান্ত হয়েছে যে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে, মাদ্রাসা থেকে কোন ছাত্র যাবে, কিন্তু সেক্ষেত্রে কি তাহলে সেই, আমি যদি বলি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা ধরেন সেই মাদ্রাসা, সেখানে কি অন্য কেউ নেই, মানে অন্য ছাত্র সংগঠনের কেউ নেই, শুধু বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন থেকেই কেন নেওয়া হলো? আমি শুনবো আপনাকে পরে, পরে দিব, পরে আপনি পরে দিবেন নিঃসন্দেহে। ছাত্র প্রতিনিধি নেওয়া হলো এটা। আরেকটা হচ্ছে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে সিদ্ধান্ত হয়, এটা যদি হয় তাহলে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে যে সিদ্ধান্ত হয় সেখানে অন্য ছাত্র সংগঠনের নাম কেন আসে না? আপনার কাছে কি তথ্য রয়েছে সেটাও একটু জানবো। আপনি নানা খেলার কথা বলেছেন 5 আগস্টের পরে, সেটাও শুনবো। নাসিরউদ্দিন নাসির, যে প্রশ্নটা আসলে জাহিদ আহসান করেছেন, আপনি নিঃসন্দেহে বলবেন ভুলে ভরা একটা তথ্য দেওয়া হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে, যারা শহীদ হয়েছেন তাদের যে তথ্য, এবং ক্লেম তারা করছেন, নানানভাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা ছাত্রদলও করছে। প্রথমত হচ্ছে উনি যেটি বলেছেন সেটি হচ্ছে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কার কমিশনের যে ছাত্র প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে, উনি বলেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীরা। এবং আপনার কথার সূত্র ধরে আমি বলছি সেটি যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি, তারা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে নিয়োগ দেওয়া হয়েছে। ছাত্র ইউনিয়ন এখানে রয়েছে, ওনাকে জিজ্ঞেস করবেন, ছাত্র ফেডারেশন অথবা বামপন্থী অন্য যে কোনো ছাত্র সংগঠন, কোনো প্রতিনিধি থেকে নিয়োগ দেওয়া হয় না। উনি এটা স্পেসিফিক করে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আমি বলেছি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে, এটি সত্য, কিন্তু সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে হয়েছে। মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়েছেন, এটি সত্য, কিন্তু যে সত্যটি তিনি বলেন নাই যে সেটি শুধুমাত্র ওনাদের প্ল্যাটফর্ম থেকে নিয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নিয়েছে, এটি সত্য, কিন্তু সেটি বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে নিয়েছে। সুতরাং অর্ধেক সত্য বললে তো হবে না, বাকি অর্ধেকে বলতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে তালিকা করা হয়েছে, তিনি বলেছেন তিনি স্পেসিফিক করুক, আমি ব্যাখ্যা দিচ্ছি এখানে যে কেন তার নাম আমরা অন্তর্ভুক্ত করেছি। এখানে নরসিংদীর একজনের কথা উনি বলেছেন যে 14 বছর, আমরা পরবর্তী সময়ে, আপনি আমাকে বিরতির পরে দেন, আমরা দেখাবো সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মিছিল মিটিং করেছে, যার কথাটা এখানে বলা হয়েছে। তাহমিদের কথা উনি বলার চেষ্টা করেছেন, বোধহয় নাম বলেননি। আমরা বলেছি সে যে মিছিল করেছে পূর্বে, এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পূর্বে, তার ছবি এইখানে দাঁড়িয়ে আমি দেব। সুতরাং এই গণ অভ্যুত্থানের এই যে পরবর্তী সময়ে আমরা যে তালিকা করেছি, সে তালিকাকে অনেকে মিসগাইড করেছে, প্রোপাগান্ডা করেছে। সেটি হচ্ছে যারা জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের পূর্বে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি করে স্বাভাবিক সময় উপনীত হওয়ার পরে যারা আত্মপ্রকাশের রাজনীতি করেছে, তারা বিভিন্ন পরিবারকে বিভ্রান্ত করে এরকম প্রোপাগান্ডা করছে। আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যত নেতাকর্মী শহীদ হয়েছে, আমরা সহকর্মী হিসাবে আমরা তাদের তালিকা প্রকাশ করার অধিকার আমাদের রয়েছে। আমাদের সহকর্মী মারা গেছে, আমি তালিকা প্রকাশ করব না, কিন্তু সব শহীদকে তো আমি ধারণ করছি। আপনার সহকর্মী যদি অ্যাক্সিডেন্ট, আপনি তো বলবেন, কিন্তু সাথে যদি অন্য গণমাধ্যমের সহকর্মী অসুস্থ হয় অথবা আহত হয় কোনো একটি মাধ্যমে, আপনি তার কথা বলবেন, কিন্তু যে আপনার সহকর্মী তার কথা আপনি আগেই বলবেন। আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5 দশকের বেশি সময় ধরে শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা কাজ করছি। আমাদের একটি বড় সংগঠন, আমাদের সংগঠনের কোনো সহকর্মী যদি আহত হয়, তার কথার বলার অধিকার আমার রয়েছে। আপনার কতজন আহত হয়েছে, শিবিরের কতজন, তারা বলুক। আমরা তো সব শহীদকে ধারণ করছি করে, আমার যারা আহত নিহত হয়েছে তাদের কথা আমি স্পেসিফিক বলতেই পারি। সুতরাং উনি যেটি বলেছেন যে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের থেকে প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে, এটি যেরকম সত্য, কিন্তু সেটি শুধুমাত্র তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নেওয়া হয়েছে। আর তালিকার বিষয়ে যেটি বলেছেন, আমরা প্রত্যেকের নাম স্পেসিফিকভাবে বলতে পারবো কেন আমাদের তালিকাতে আসছে। আপনাকে এটা অস্বীকার করতে পারবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সব থেকে বেশি নেতাকর্মী এখানে শহীদ হয়নি? শহীদ হয়েছে। তা আপনাদের কদর হয়েছে আপনারা বলুন, এদেশের মানুষ ছাত্র জনতা দেখুক, অসুবিধা কই।
আমরা তো সব শহীদকে ধারণ করছি, করে আমরা আমাদের যারা শহীদ হয়েছে, আমার ভাই, আমি তার কথা তো বলবো, 100 বার বলবো আমরা। আপনি বললে আপনাদের কথা বলুন। জি জি, নাসিরউদ্দিন নাসির তো স্পষ্ট করলেন। আমি বিরতি থেকে ফিরে এসে শুনবো, আমি মাইনা আহমেদকেও শুনবো এবং জাহিদ হাসান আপনার কাছেও শুনবো যে আপনারা কেন আপনাদের তালিকা প্রকাশ করছেন না। তারা তো আসলে তাদেরটা প্রকাশ করেছে, তাদের লোকজনকে বেশি চেনে, বেশি ভালোবাসেন, সেটা তো আগেই প্রকাশ করবেন। আমি ফিরছি। সম্মানিত দর্শক, আপনার মতের আয়োজনে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সাথেই থাকবেন। সম্মানিত দর্শক, আবারও ফিরে এলাম আজকের আয়োজনে। আজ কথা হচ্ছে ছাত্র রাজনীতিতে অনৈক্যের সুর এই বিষয়ের উপর, এবং রয়েছেন তিনজন অতিথি। আমি এই পর্যায়ে মাইন আহমেদ আপনার কাছে আসতে চাই। ছাত্র রাজনীতিতে অনৈক্যের সুর, এবং তখন আপনি বলছিলেন যে সুস্থ ধারার যে রাজনীতি বা চর্চার কথা বিশেষ করে জোর দিলেন। অসুস্থ ধারা কেন মনে হচ্ছে সেখানে একটু জুড়ে দিতে চাই। জাতীয় ছাত্র কাউন্সিল একবার আমরা শুনলাম, এবং সেখানে ডাকা হয়নি বা সাড়া দেয়নি কোনো দল, এরকম একটা ব্যাপার যখন আসলো, কাঁটাবনের রেস্তোরাঁয় আবার একটা পাল্টা ঐক্য গঠনের বৈঠক আমরা পেলাম। মানে এই অনৈক্যগুলো কেন, যে এই ভাগ কেন আসলে? আচ্ছা, প্রথমত আগেই বলছিলাম আপনাকে যে এই গোটা প্রক্রিয়াটাই শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটাকে যখন একটা সাংগঠনিক কাঠামোর রূপ দেওয়ার চেষ্টা করা হলো। জাহিদ বলছিল যে এই যে সাংগঠনিক পরিচয়ের যে বিষয়টা, যে ছাত্রদল করে এসে যদি কেউ এখানে আসে, তাহলে তার তো ছাত্রদলের যদি কোনো কর্মকাণ্ড সেটার দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিতে হবে। তাহলে তো এই ফর্মে অর্গানাইজেশনটা করার দরকার ছিল না, একটা সর্বদলীয় কাউন্সিল করা যেতে পারতো, তাই না? যে কাউন্সিল যদি আপনাদের মানে এরকম তো ছিল যে 5 তারিখের পরে আমাদের অনেকেরই মনে হচ্ছিল যে অনেকভাবে ফ্যাসিবাদী ষড়যন্ত্র হতে পারে, বহিঃশক্তির ষড়যন্ত্র হতে পারে, ফলে ছাত্রদের এক থাকাটা জরুরি। তো এক রাখতে হইলে তো সবাইকে মানে দলের সব অংশীজনের অংশগ্রহণে একটা কাঠামো দরকার ছিল। কোনো একটা ডিস্টিংক্ট কাঠামো তো আসলে সেটা উল্টোটা ঘটালো, যেটা আপনি বললেন যে আমাদের কাঁটাবনে যে বৈঠক করতে হলো অনেকগুলো সংগঠনকে। এবং এই যে গোটা প্ল্যাটফর্মটা আসলে কি বলছিলাম যে ক্রেডিট নেওয়ার বিষয় না, এখানে তো শহীদকে যে স্মরণ করতে হবে সেটা তো প্রত্যেকটা সংগঠনই সব আন্দোলন ধরেই করে। আমরা যেমন বলি শহীদ রাজুর সংগঠন, শহীদ তাজুলের সংগঠন, তাই না? কিন্তু সমস্যাটা হয় যখন একটা গোটা গণ অভ্যুত্থানকে ঘরে তোলার প্রক্রিয়া শুরু হয়, যে এই পুরো আন্দোলনটা ধরে আমি একটা পার্টি বানাবো, সামনে একটা অর্গানাইজেশন বানাবো, এবং সেইটার যে ম্যান্ডেট, হ্যাঁ, সেটা আসবে এখান থেকে, অর্থাৎ গোটাটা আমি নিজে করেছি। কিন্তু এটা তো কোনো অর্গানাইজড বিপ্লব হয়নি যে আমি আগে একদম জুলাইতেই বা জুনেই আমি একটা ম্যান্ডেট দিয়েছি, ধরেন বলশেভিক রেভলিউশনের মতো, যে লেনিন একটা প্রস্তাব নিয়ে আসছে, একটা ব্যাপক রাষ্ট্রের গোটা কাঠামো বদলে যাবে, এমন একটা ম্যান্ডেট নিয়ে সেটা নিয়ে বছরের পর বছর কাজ করে, হ্যাঁ, তারপরে আমি জনগণকে ঐক্যবদ্ধ করে সেই ব্যবস্থাকে বদলে ফেলেছি। ব্যাপারটা তেমন ঘটেনি। আমরা কোটার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু করেছি সবাই মিলে, এবং একটা পর্যায়ে যে ওই রেজিমের ব্রুটালিটি, কন্টিনিউয়াস ব্রুটালিটি, যেটা হয়তো অনেক আগে শুরু হয়েছে, সেটার হাইয়েস্ট ফর্মটা আমরা এসে দেখতে পেয়েছি জুলাই আগস্টে। কাজে এখানে তো প্রত্যেকের অংশগ্রহণ ছিল, প্রত্যেক অংশীজনের স্টেক ছিল। তা সেই স্টেককে ঘরে তোলার প্রক্রিয়া শুরু হলে তো বাকিরা সেটা তো অপোজ করবে, এটা স্বাভাবিক। জি, কারণ সবারই তো রাজনীতি আছে। আপনি তো সুস্থ ধারার কথা বললেন, সেখানে যে কোনো কিছুতে, যে কোনো চর্চায় সুস্থতা রাখতে হলে আসলে মন্তব্য বা পাল্টা মন্তব্য, এই জায়গাটা তো অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হয়। আপনার কি মনে হচ্ছে যে বিভিন্ন ছাত্র সংগঠনের যারা রয়েছেন তারা খুব মন্তব্য দেবার ক্ষেত্রে, ফেসবুকে একটা পোস্ট দেবার ক্ষেত্রে সেই দায়িত্বশীলতা বজায় রাখছেন, নাকি দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন? কারণ মন্তব্য নিয়ে তো অনেক বেশি কথা হচ্ছে। আচ্ছা, আপনি কি কোনোভাবে আমার অর্গানাইজেশনের প্রেসিডেন্টের ফেসবুক স্ট্যাটাস? আমি সবটাই বলছি। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই। এখন দায়িত্বশীলতার জায়গা তো ধরেন দুই রকমের। একটা হচ্ছে যেটা আমি বললাম যে আমাদের এগেনস্টে যে কন্টিনিউয়াস প্রোপাগান্ডাগুলো হয়েছে, সেখানে কিন্তু অনেক ইনস্টিটিউশনাল ফেলিয়ারও ছিল। যেমন আপনি যদি ধরে নেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ একটা গ্রুপ, আমাদের ফেসবুক গ্রুপ, স্টুডেন্টদের রিপ্রেজেন্ট করে, সেইখানের যেই পোস্ট ফিল্টারিং প্রসেস, সেটাতে কিন্তু কোনো ধরনের ক্রস চেক করা হয় না। যেমন আমার মনে আছে আপনার 5 তারিখের কয়েকদিন পরে হঠাৎ করে একটা ফেসবুক স্ট্যাটাস আসলো যে ছাত্র ইউনিয়ন টিএসসিতে একটা ক্লাবের রুম দখল করতে গেছে। পরে তার আধা ঘন্টার মধ্যেই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে ওটা ছিল থিয়েটার ডিপার্টমেন্টের দুজন স্টুডেন্ট যারা আসছে এবং তারা হচ্ছে রুম দখল করার চেষ্টা করছে। এখন এখানে একটা গ্রুপ ওত পেতে ছিল, যেটা আমরা অনেকে কোট আনকোট বটর বাহিনী বলি। কেউ একজন হয়তো একটা স্ট্যাটাস লিখে দিয়েছে যে ছাত্র ইউনিয়ন রুম দখল করতে আসছে, সেটা কোনো ধরনের ক্রস চেক করা ছাড়াও এখানে চলে গেছে, এবং ওই স্ট্যাটাসের স্ক্রিনশট তখন বিভিন্ন ধরনের গ্রুপে চলে গেছে, নানান পোস্ট থেকে পোস্ট হওয়া শুরু হয়েছে। তো এটা একটা দায়িত্বশীলতার অভাব। আর আমার প্রেসিডেন্টের ফেসবুক স্ট্যাটাসের বেলায় আমি যেটা বলবো যে ধরেন টেরর যেটাকে বলে, লিটারেল টেরর তো আমরা দেখতেছি সেই কবে থেকে। স্টুডেন্টস ফর সভরেন্টি কী করলো? স্টাম্পের মাথায় পতাকা দিয়ে হামলা করলো তো, তাই না? সেটা তো রক্তাক্ত হইলো। এখন আমাদের যে রাজনীতি, আমার সংগঠনের বা আমার কি বলে অ্যালাইন্ড অন্যান্য সংগঠনের, আমরা তো লম্বা সময় ধরে আদিবাসীদের অধিকারের জন্য কাজ করি, মাইনরিটি রাইটস নিয়ে আমরা অনেক সোচ্চার।
ফলে যখন এই ধরনের অ্যাটাক আসে এবং আমার প্রেসিডেন্ট তখন হসপিটালে, ফলে আমি বুঝতে পারি যে সে কোন জায়গা থেকে স্ট্যাটাস দিচ্ছে। সে এক প্রকার নিরুপায়, রাজপথে নাই, ফলে তার এক প্রকার ডিফেন্সিভ ভায়োলেন্সের আলাপ দেওয়া লাগছে যে আমরা এইভাবে কোনো কিছু ছাড়া, কোনো ধরনের প্রস্তুতি ছাড়া এই 20-30 জন লোক নিয়ে পারবো না, আমাদের আত্মরক্ষার প্রস্তুতি নিতে হবে। আপনি যদি বলেন যে সে তার, আমি পুরোটাই খণ্ডন করে দিই একবার। তার স্টেটাসের লাস্টে একটা বিষয় ছিল যে আমরা আন্ডারগ্রাউন্ডে যাবো কিনা, গোটাটা একটা রেটোরিক্যাল আলাপ, এটা কোনো সাংগঠনিক সিদ্ধান্ত না, তিনি ব্যক্তিগত আবেগের জায়গা থেকে দিয়েছেন। এটার দায় হ্যাঁ সাংগঠনিকভাবে আমার নিতে হবে, কারণ তিনি সভাপতি, কিন্তু গোটাটা কোনো সাংগঠনিক সিদ্ধান্তের ফলে আসে নাই। তাহলে হইলে আপনি দেখতেন একটা বিবৃতিতে আসছে। তাহলে বিষয়টা কি ঘটছে? এইটা তো হচ্ছে যে অন্যান্য যেসব সংগঠন যারা নিজেদেরকে মুসলিম দাবি করে তারাও রাজনৈতিক কৌশল হিসেবে এতদিন আন্ডারগ্রাউন্ডে ছিল কিনা। তো ফলে এই যে গোটা স্টেটাসটা, এটাকে আসলে দায়িত্বশীলতার পরিচয় অবশ্যই, সেটা দায়িত্বহীনতার পরিচয় অবশ্যই, কারণ হচ্ছে এটা আমাদের এলাইদের আন্দোলন ক্ষতিগ্রস্ত করছে। বাংলাদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ ডিসকোর্স চলতেছিল, অনেকগুলো আলোচনা চলতেছিল, আদিবাসী সমস্যার সমাধানও হয়তো বা এই ফ্লোতে হয়ে যেতে পারতো। ফলে এই দায়িত্ব আমার নিতে হবে, এখানে অবশ্যই দায়িত্বহীনতার পরিচয় আছে। কিন্তু এই গোটাটাকে যেভাবে ব্যবহার করে একটা গুরুত্বপূর্ণ ডিসকোর্স, আমি একটু শেষ করি, আদিবাসীদের এই গোটা গুরুত্বপূর্ণ ডিসকোর্স যেটা এত বছর ধরে সমাধান হয় নাই, সেটাকে যেভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডানপন্থী গোষ্ঠীগুলো একদম মানে সাইডলাইন করে দিল, সেটা বড় কনসার্নের বিষয়। তাহলে সুস্থতা তো শুধুমাত্র চর্চায় না, ইন্টেনশনেও থাকতে হয়, তাই না? ধরেন আপনার কোনো এই গোটা পলিটির কোনো একটা অংশ একটা দায়িত্বহীনতার পরিচয় দিয়ে একটা কাজ করলো, এখন প্রশ্নটা আসে যে তাকে আমি শুধরে দেব নাকি তার আলাপটা ব্যবহার করে আমার রাজনৈতিক ফায়দা বা আমার রাজনৈতিক এজেন্ডা এস্টাবলিশ করার চেষ্টা করব। এটা আসলে সব ছাত্র সংগঠনের জন্য, যেহেতু আজকে আমরা ছাত্র রাজনীতি নিয়ে এই কথা বলতে বসেছি, সব ছাত্র সংগঠনের উপরে বর্তায়। কারণ যেই জনতা সবচেয়ে ভরসা করেছে ছাত্রদের উপর, ছাত্রদের নেতৃত্বে এই জনতাও ঝাঁপিয়ে পড়েছিল, সেই ছাত্ররা তো অনেক দায়িত্ব নিয়েছিল। ছাত্ররা সেই দায়িত্বশীলতার পরিচয় দিবে, এটা তো আসলে আকাঙ্ক্ষার মধ্যেই থাকে, জন আকাঙ্ক্ষার মধ্যে। আমি জাহিদ আহসান আপনার কাছে আসতে চাই, অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনার কাছে আগেই ছিল, সেই সাথে এটাও জুড়ে দিতে চাই, মানুষ কিন্তু এখন নানান কিছু ভাবছে, এবং পূর্ববর্তী যে জাতীয় ছাত্র কাউন্সিল, এই সমস্ত আলাপগুলোই, বা আপনারা বলছিলেন যেগুলো আমরা গণমাধ্যমে গিয়ে অনেকবার বলেছি, তারপরে আলাপগুলো করতে হচ্ছে। কারণ বিশ্ববিদ্যালয়ে যদি গাছের সাথে এখন লাশ ঝুলতে দেখে, মানুষ কিন্তু নর্মাল আত্মহত্যার একটি লাশ এটা ভাবতে চায় না, মানুষ এখন অন্য কিছু খুঁজে বা গন্ধ পায়। সেই জায়গাটা একটু পরিষ্কার করবেন। জি, আমার মনে হয় একটি লাইন আমার খুব ক্লিয়ার করা উচিত, যেটি আমার দুজন সহ-আলোচকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রতিনিধি হিসেবে আজকের চেয়ারে বসিনি, আমি বসেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি হিসেবে। সুতরাং নিশ্চয়ই চিফ অ্যাডভাইজারের অফিস থেকে যাদেরকে ইনভাইট করা হয়েছে, কোন প্রক্রিয়ায় করা হলো, এইটা নিশ্চয়ই চিফ অ্যাডভাইজারের অফিসে যারা দায়িত্বরত কর্মকর্তারা আছেন তারা বলতে পারবেন। আপনাকে প্রশ্নটা রেখেছিলাম কোন ধরনের তথ্য আছে কিনা কোন বিবেচনায়, আমি ওটাই বললাম যে চিফ অ্যাডভাইজার অফিসের কোনো তথ্য নিশ্চয়ই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধির কাছে থাকবে না। দ্বিতীয় যে বিষয়টি, পাবলিক প্রাইভেট মাদ্রাসা বৈষম্যবিরোধী থেকে, বিষয়টি এমন হয়নি। আপনি দেখবেন অনেকগুলো কমিশনে, যেমন দুর্নীতি দমন যে কমিশনটি হলো, ওই কমিশনে যিনি গিয়েছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, আমি তার নামটি স্মরণ করতে পারছি না, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কাঠামোর মধ্যে নেই। এরকম আমি আপনাকে আরও অনেকজনের কথা বলতে পারবো। সুতরাং সবাই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গিয়েছে তেমনটি নয়। দ্বিতীয় ব্যাপারটি, এই প্রতিনিধি নেওয়ার ক্ষেত্রে যেটি বলবো, দেখুন এই কমিশনগুলো গঠন করেছে সরকার, এই কমিশনগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের না। বৈষম্য ছাত্র আন্দোলন যেটি করেছে, বৈষম্য ছাত্র আন্দোলন যেটি পারে, যে বাংলাদেশের যে এক্সিস্টিং ছাত্র সংগঠনগুলো আছে, আমরা এটা আগেও বলেছি গণমাধ্যমে, এখনও বলছি, যে যেই কমিশন বা যেই সংস্কার হবে সেটা অবশ্যই প্রথমত সকল ছাত্র সংগঠন থেকে মতামত নিতে হবে। কারণ এই অভ্যুত্থানটি ছাত্রদের নেতৃত্বে হয়েছে, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছিল, বামপন্থী ছাত্র আন্দোলনের নেতারা ছিল, ছাত্রদল ছিল, আরও অন্যান্য ছাত্র সংগঠন ছিল। সুতরাং তাদের থেকে সেই মতামত নিতে হবে, এবং এই যে কাকে কোন কমিশনে নেওয়া হবে সেটিও নিশ্চয়ই সরকারের অন্তর্গত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কি একটু বেশি প্রায়োরিটি পাচ্ছে না? এটা কি আপনারও মনে হচ্ছে কিনা? কারণ বিভিন্ন সময়ে যেভাবে আমরা বিভিন্ন ঘটনা, বিভিন্ন দাবি আদায়ে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রায়োরিটি পেতে পারে এজন্য যেহেতু এই ব্যানারটির মাধ্যমে গণঅভ্যুত্থানটি হয়েছে, এটা গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম। সেই হিসাবে আমাদের কাছে কখনো কখনো যেমনটি হয়, ধরুন সংবিধান সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন বাংলাদেশের সকল এক্সিস্টিং পার্টিদেরকে, মাদার পার্টিদেরকে চিঠি দিয়েছে তাদের সংস্কার প্রস্তাবনা দেওয়ার জন্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেও দিয়েছে। আমি জানি না ছাত্রদেরকে দিয়েছি কিনা, যদিও জানি মনে হয় দেওয়া হয়নি, সংস্কার কমিশন থেকে চিঠি এবং প্রস্তাবনা দেওয়ার জন্য। আচ্ছা, এটা দেওয়া হয়নি। সুতরাং কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দেওয়া হয়েছে কেন? কারণ বিএনপিকে যেহেতু দেওয়া হয় এবং ধরে নেওয়া হয় বিএনপির মতামত ছাত্রদলের মতামত, এই জায়গা থেকে আমি একটু শেষ করি, আমি এটা সরকারের মতামত বলছি। আমি প্রথমে যেই লাইনটি দিয়ে শুরু করেছি, আমাকে যদি অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রতিনিধি হিসেবে আপনারা কনসিডার করেন, তাহলে আলোচনাটি সামনে আগাবে না। সুতরাং এই বিষয়টি জরুরি। তৃতীয়ত যে ব্যাপারটি, আপনি লাশের যে ব্যাপারটি বললেন,
আমরা ইদানিং সময় 5 আগস্টের পর থেকে মাইন ভাই যেটি বলছেন যে তাদেরকে নিয়ে ফেসবুকে নানা রকমের গুজব ছড়ানো হচ্ছে, স্টুডেন্টস ফর সভরেন্ট কথা বললেন, 5 তারিখের পরে এই স্টুডেন্টস ফর সভরেন্টের মতো আরও অনেকগুলো সংগঠন গাছের মতো গজিয়ে উঠছে। স্টুডেন্টস ফর সভরেন্টের ওই হামলায় আমাদের একজন নির্বাহী সদস্য আহত হয়েছেন, তার মাথায় 6টি সেলাই লেগেছে, রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা। সুতরাং এবং তাকে নিয়ে সেই প্রতিবাদ আমরা ওই দিনও করেছি, এখন অবধি জারি রাখছি। সুতরাং এই স্টুডেন্টস ফর সভরেন্টির মতো আরও অনেকে অনেকভাবে গজিয়ে উঠেছেন, নানাভাবে মব বসকে দিচ্ছেন। আপনি এই প্রশ্নের উত্তরগুলো চমৎকারভাবে দিলেন। এখন একটু আপনাদের যদি বলি, আপনাদের বাংলা মোটরের অফিস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানেও কি একটু সুরটা বেসুরে এখন বাজতে শুরু করেছে? না দেখুন, সেখানে কেন হচ্ছে বিবাদ, এই হাতাহাতির ঘটনা? ধন্যবাদ, আমি সেখানে আসি। দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আকারটা এখন অনেক বেশি বড়, এবং অনেক বেশি বড় হওয়ার, এবং আমাদের যদি ধরি যে 5 আগস্টের পরে মাত্র 6 মাস অতিক্রম হলো, 6 মাসে আপনি পুরো দেশকে একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে নিয়ে আসবার জন্য যথেষ্ট নয়। যেটি হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসে 2টি হাতাহাতির ঘটনা ঘটেছে। দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে একটি অভিযোগ আছে, সেই অভিযোগটি সত্য যে আমাদের এখানে ছাত্রলীগের বা আওয়ামী লীগের যারা সাবেক নেতাকর্মী তারা অনেকে যুক্ত হতে চান, সেটি সত্য, এবং এই ফিল্টারিং প্রসেসটার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। আমরা কোথাও একটা কমিটি করতে গেলে, কোথাও একটা বডি করতে গেলে এই যে কমপ্লিকেশন এর সম্মুখে আমাদের পড়তে হয়, আমাদের একটা ফিল্টারিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় যে যেই ব্যক্তিকে আমরা যুক্ত করব সেই ব্যক্তির ফেসিবেদে আমাদের আমলনামাটা কী। যে 2টি ঘটনা ঘটেছে, প্রথম যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি মূলত এইরকম, আমাদের কিছু বডিতে ছাত্রলীগ সাবেক যারা আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী ছিল, আন্দোলনের সময় যাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল, তারা যুক্ত হতে চেয়েছেন, যেটা আমরা প্রশ্রয় দেইনি, তারা এসেছেন, তারা এসে এই হাতাহাতির ঘটনাটা ঘটিয়েছেন। গত পরশুদিন আমরা যেটা দেখলাম যে যারা এসেছেন তাদেরকে কোনো রকমের আমন্ত্রণ জানানো হয়নি। ধরুন আপনি আমার অফিসে ছাত্রদলের যদি 10 জন প্রতিনিধি আসেন, তারা নিশ্চয়ই আমাকে কল করে আসবেন যে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, অমুক সময় আসতে চাই, আমরাও আমাদের সুবিধা মতো সময় বলবো আসবেন। সেখানে আমরা দেখলাম বাংলাদেশের অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা আছেন, তারা আমাদেরকে কোনো রকমের অব্যাহতি দিয়ে মানে কোনো রকমের অবহিত করে আসেন নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওই অফিসটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা প্রাইভেট প্রপার্টি, আপনি সেখানে এসে শাটার বন্ধ করে দিতে পারেন না। আমরা দেখলাম তারা শাটার বন্ধ করেছেন, এবং তারা খুবই জোরে স্লোগান দিচ্ছেন। ওই বিল্ডিং এর অন্যান্য যারা কর্মরত অফিসে ছিলেন তারা রীতিমতো আতঙ্কিত হচ্ছেন, তারা বারবার আমাদেরকে কল দিচ্ছিলেন। সেখান থেকে ঘটনা ঘটেছে, আপনি এটা বললেন। আমাকে বিরতিতে যেতে হবে, তার আগে নাসিরউদ্দিন নাসির, আপনাকে ছোট্ট করে শুনতে চাই। যেখানে বলাই হচ্ছে যে ডাকসু নির্বাচন নিয়েও কথা উঠেছে, বা ছাত্র সংসদ নির্বাচন যদি বলি, সেখানেও ছাত্র দল চায় না, অন্য ছাত্র সংগঠনগুলো চায়, কিন্তু আবার বিএনপি, যেটাকে আমরা নানানভাবে বলি অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, সেই বিএনপি যে মাদার সংগঠন, তারা তো আবার জাতীয় নির্বাচন চাচ্ছে। তাহলে আবার ছাত্র সংসদ নির্বাচন কেন চাচ্ছে না? এই অভিযোগটা আবার রয়েছে অন্যান্য ছাত্র সংগঠনের পক্ষ থেকে। আচ্ছা, আমি একটু বাইরের কথার যেটি আমি মনে করছি সেটি হচ্ছে, আমরা যখন টকশোতে আপনারা আমাদেরকে আমন্ত্রণ জানান, তখন টকশোতে ধরুন ওনাকে আপনি আমন্ত্রণ জানাচ্ছেন, উনি তো আপনাকে জিজ্ঞেস করে সাথে কে থাকবে, জিজ্ঞেস করে কিন্তু, বা আমরা নিজেরাও জিজ্ঞেস করি। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন প্রতিনিধিকে প্রধান চিফ অ্যাডভাইজার ডেকেছে। টক শোতে যখন আপনি যান তখন আপনি জিজ্ঞেস করতে পারেন কারা কারা আসবে। আর চিফ অ্যাডভাইজারের মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় ডাকলেন, আপনি একবার জিজ্ঞেস করতে পারলেন না যে আর কোন কোন ছাত্র সংগঠন আসবে? সে কথা আপনি জিজ্ঞেস করার একবারও প্রয়োজন মনে হলো না। আপনি বললেন শুধু আমাদেরকে ডেকেছে, আমরা তো কারো দায়িত্ব নিতে পারবো না। এটি কোনোভাবে যুক্তি হতে পারে না। আর ক্যাডেটের রাজনীতির বিষয়ে আমি যেটি মনে করছি, এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সর্বপ্রথম ক্যাডেট নেওয়ার রাজনীতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরাই নিয়েছেন। সেই ক্যাডেট নেওয়ার রাজনীতি থেকে শুরু করে এক ধরনের প্রোপাগান্ডা তৈরি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে। এই প্রোপাগান্ডা করেছে যারা গণ অভ্যুত্থানের পূর্বে গোপন তৎপরতার রাজনীতি করেছে, আত্মপ্রকাশের সংস্কৃতি করেছে, তারা প্রোপাগান্ডা করেছে। এই বলে আমি আপনাকে বলছি, সেটি হচ্ছে তারা বলেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ট্রেন্ড শুরু করেছে, এখানে নাহিন আছে উনি জানেন, 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে টার্গেট করে তারা করেছে। সেজন্য আমরা মনে করেছি যে আমাদের কি 0% কন্ট্রিবিউশন, সেই জায়গা থেকে আমরা মনে করছি যে আমাদের তালিকা প্রকাশ করতে হবে যে আমাদের আসলে কীরকম কন্ট্রিবিউশন রয়েছে। সেই জায়গা থেকে আমরা তালিকা প্রকাশ করে আমরা মনে করেছি এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সব থেকে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কিন্তু আমরা মনে করছি জুলাই আগস্টে যে 2000-এরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছে, প্রত্যেকে আমাদের শহীদ, কিন্তু আমাদের যারা সহকর্মী শহীদ ওয়াসিম, তারপরে হচ্ছে শহীদ রাব্বি, তারা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের
আমাদের সহকর্মী, কিন্তু তার পরবর্তী সময়ে সাইদ মুগ্ধ তারাও আমাদের সহযোদ্ধা, কিন্তু আমরা আমাদের যারা রক্তের সংগঠনের ধারায় আবর্তিত হচ্ছে তাদেরকে আমরা আলাদা করে স্পেসিফিক করেছি, সেজন্য করেছি। আমি বিরতিতে যাব, তার আগে ছোট্ট করে এটা একটু শুনে নিয়ে বিরতিতে চলে যাই। আমরা যেটা মনে করছি, আমরা নির্বাচন ইতিমধ্যে চান কিনা ছাত্র সংসদ নির্বাচন, দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচনের দাবি করছে, কিন্তু সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা বলেছি যে এই জুলাই আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় সব পলিসিতে সংস্কার হচ্ছে, অবশ্যই ছাত্র সংসদ নির্বাচনের আগে সংস্কারের বিষয়টি অত্যন্ত জরুরি। সংস্কার শেষ করে অত দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা আজকে পুনরায় এখানে দাবি তুলছি। এখানে আপনার আগে সংস্কার চাচ্ছেন, তারপর অতি দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করে অতি দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলছি। আমি বিরতি নিয়ে ফিরছি। সম্মানিত দর্শক, আপনার মতের আয়োজনে আরেকটা ছোট্ট বিরতি, সাথে থাকবেন। সম্মানিত দর্শক, আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে। কথা হচ্ছে ছাত্র রাজনীতিতে অনৈক্যের যে সুর, এটা নিয়ে। আমি মাইনা আহমেদ আপনার কাছে আসি। ক্যাম্পাসগুলোতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, মোটামুটি এটারও একটি পক্ষ বিপক্ষ তৈরি হয়েছে। আগে শুনতে চাই, পক্ষে না বিপক্ষে? এর একটু গ্রে উত্তরটা দিব, একটু এলাবোরেট ভাবে দিতে পারি। আচ্ছা, সেটা হচ্ছে আমার সংগঠন ইন্ডিভিজুয়ালি, আপনারা জানেন যে ইনফর্মালি অনেকেই মনে করে যে এটা কমিউনিস্ট পার্টির সংগঠন, কিন্তু গঠনতান্ত্রিকভাবে আমাদের কোনো মাদার পার্টি নাই। এবং শেষ যে ইনফর্মাল সম্পর্কটুকু ছিল, যে আমাদের অনেক নেতাই তারা পারতো হয় তাদেরকে, মানে তারা নিজেদের ইচ্ছাধীন, তারা চাইলে কমিউনিস্ট পার্টি করতেও পারে, নাও করতে পারে। সর্বশেষ কমিউনিস্ট পার্টি হচ্ছে আমাদের যে অর্গানাইজেশন, এখানের যে কজন মেম্বার ছিল তাদের সবাইকে বহিষ্কার করছে। কারণ আমাদের আরেকটি অংশ আছে, জানেন যে আমাদের আওয়ামী লীগ আমরা নানান ধরনের কৌশলগত এবং আদর্শিক ডিফারেন্সের কারণে ভাঙনটা হয়েছিল। যাই হোক, তো সেই হিসেবে আমরা এখন লেজুর ভিত্তিক সংগঠন না। কিন্তু লেজুর ভিত্তিক রাজনীতি থাকা উচিত কিনা, এখানে লেজুর ভিত্তিকে ডিফাইন করা খুবই গুরুত্বপূর্ণ। কীভাবে দেখছেন, এটা কি শুধুমাত্র মাদার পার্টি থাকলেই লেজুর ভিত্তিক হয়ে যাবে, নাকি মাদার পার্টির 50% ওখানে দখল থাকলে হবে, নাকি 80% থাকলে হবে? এই বিষয়গুলো ডিফাইন না করে আসলে এটাকে এক বাক্যে উত্তর দেওয়াটা একটু কঠিন। এখন আসি, রাজনীতি আসলে রাজনীতি যে কারোই করার অধিকার আছে, কিন্তু যারা পক্ষ বিপক্ষ হয়ে গেলেন তারা আসলে কোন ডেফিনিশনের উপর দাঁড়িয়ে হলেন সেটা একটু জানি। আচ্ছা, আমার মনে হয় এটা আসলে অনেক বেশি আওয়ামী লীগ শাসনামলের যে এক্সপিরিয়েন্স, যে ছাত্রলীগকে যেভাবে দীর্ঘ একটা সময় আওয়ামী লীগের নেতারা এক প্রকার অ্যাপয়েন্টেড থাকতো যে এই লোকটা ছাত্রলীগকে দেখভাল করবেন, সেই সব ঠিক করে দিতেন। ওই অভিজ্ঞতা থেকে ছাত্রদের মাঝে এই যে একটা বিশাল রব ছাত্র রাজনীতি বিরোধী ওভারঅল, সেটা এসেছে। কিন্তু সেটা আসলে ওভারঅল ছাত্র রাজনীতিকেই এক প্রকার ছাত্রলীগের কর্মকাণ্ডর লেন্স থেকে দেখা হইতো, তো আমার মনে হয় সেখান থেকে আসা। কিন্তু রাজনীতি করার অধিকার, সেটা কোনো দলীয় অঙ্গ সংগঠনের হোক, অঙ্গ সংগঠন ছাড়া হোক, প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে। এবং বাংলাদেশের বর্তমান সংবিধান, যেটা অনেক সমালোচনা আছে, কিন্তু সেখানে এই যে ফ্রিডম অফ অর্গানাইজেশন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট, এবং এটা সামনের সংবিধানেও থাকা উচিত, বা যে কোনো সংবিধানে যে কোনো মানুষের যে কোনো সিভিল স্পেসে সংগঠন গড়ে তোলার অধিকার আছে। এবং সেই সংগঠনটা কারো অঙ্গ সংগঠন হবে নাকি স্বাধীন সংগঠন হবে, সেটা একান্তই সংগঠন যারা গড়ে তুলতেছে তাদের ব্যাপার। হ্যাঁ, গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাতিষ্ঠানিক চেক অ্যান্ড ব্যালেন্স, যে ঢাকা বিশ্ববিদ্যালয় হোক কিংবা সারা বাংলাদেশ হোক, এখানে যে প্রতিষ্ঠানগুলো রাজনীতিকে এক প্রকার দেখভাল করে রাখে, সেই প্রতিষ্ঠানগুলো কতটা দায়িত্ব পালনের সমর্থ, কতটা সক্ষম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে হল দখল হচ্ছে কি হচ্ছে না, হ্যাঁ, সেটা তো আসলে ছাত্র সংগঠন, আপনি আজকে একটা সামাজিক বন্দোবস্ত করলেন যে কেউ সামনে থেকে হল দখল করবে না, 5 বছর পরে কেউ একজন করলো, এটা আটকাবে কে? এটা আটকানোর দায়িত্ব হচ্ছে প্রতিষ্ঠানের যেই নিয়মের যে বই, সেই বইয়ের পাশাপাশি যাদেরকে অ্যাপয়েন্ট করা হচ্ছে তাদের উপরে, এবং যাদেরকে অ্যাপয়েন্ট করা হচ্ছে তার ব্যক্তির উপরে ছেড়ে দিলে তো হচ্ছে না। আমাদের এখানে বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যাটাকে, প্রতিষ্ঠান শক্তিশালী হয় না। প্রতিষ্ঠানের যে চেক অ্যান্ড ব্যালেন্সটা ধরে রাখার কথা, এবং সেটার জন্য তার যে ক্ষমতা এবং জবাবদিহিতার ব্যালেন্স, সেটা থাকে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের 73 অর্ডিন্যান্স সময়োপযোগী কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন যেই নতুন নতুন সমস্যাগুলো অ্যারাইজ করছে, যেমন হলে দখলদারিত্ব হয়েছে, সন্ত্রাস হয়েছে, অনেক স্টুডেন্টকে জোর করে সংগঠন করার মতো ঘটনা ঘটছে, এই সমস্যাগুলোকে সমাধান করা অনেক জরুরি। এবং প্রতিষ্ঠান এই সমস্যাগুলো কীভাবে সমাধান করবে তার উপর নির্ভর করতেছে যে সামনের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি গণতান্ত্রিক হবে কিনা। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আপনি নিষিদ্ধ করে দিলেন, এরপরে দেখা গেল যে কোনো আনঅফিসিয়াল চ্যানেলিংয়ের মাধ্যমে একটা বিশাল সংগঠন গড়ে উঠলো, সে দখলদারিত্ব চালাতে পারবে না? নিশ্চয়ই পারবে। তো আরও যেটা মূল টপিক, আমার মনে হয় আরও 2-1টা টপিক আলোচনা আমি করতে চাই, সেটা হচ্ছে যে বিভাজন। এখন একটা বেশ মজার আলাপ আসলে না করে থাকতে পারতেছি না, সেটা হচ্ছে যে এই যে মেঘমালার বসুর যে ইস্যুটা, তারপরে আপনি জানেন যে সিরাজ শিকদারের গ্রাফিতে মুছে দেওয়া হয়েছিল। এখন এখানে আসলে যারা মুছে দিয়েছিল তাদের মধ্যে কিন্তু সমন্বয়কটা ছিলেন, আমি যতদূর জানি, হ্যাঁ। কিন্তু তার কিছুক্ষণ পরেই একজন সমন্বয়ক, বেশ আমার ছোট ভাই আব্দুল কাদের, তিনি স্ট্যাটাস দিয়ে জানাইলেন যে অনেকটা ওই রকম, ওই যে আমরা 5 তারিখের আগে দেখতাম না, আমাকে কিছু ছোট ছোট করে শুনতে হবে তো, সবাইকে শেষ করবেন, জি, দেখতাম না যে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, এখন যা চাচ্ছেন সেটা সাথে নাই। তো আব্দুল কাদের ওরকম একটা স্ট্যাটাস দিলেন যে এটার সাথে নাই আমরা। হ্যাঁ, এখন তো বিভাজন তো এখানেও দেখা যাইতেছে
যে যারা গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, সবাই গণ অভ্যুত্থানের অংশগ্রহণ করা ছাত্র সংগঠন, তাদের মধ্যেই ঐক্যটা থাকতেছে না। জি, বিভাজন তো আসলে দেখতে পাচ্ছি বলেই আমরা এরকম একটি শিরোনাম নিয়ে বসেছি আজকে আপনার মতের আয়োজনে। আমি জাহিদা হোসেন আপনার কাছেও একটু শুনতে চাই যে এই যে নানান লেজুর ভিত্তিকের কথা বলা হলো, হতে তো পারে যে অনানুষ্ঠানিক একটা প্ল্যাটফর্ম এসে এখানে একদম রাজনীতির সাথে নাই, তারাও তো করতে পারে। তাহলে কি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করে দেয় সব সমস্যার সমাধান কিনা? আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে মূলত দখলদারিত্বের রাজনীতি। এবং আমাদের যে জেনারেশন, আমাদের জেনারেশনের ছাত্র রাজনীতির অভিজ্ঞতা খুবই বাজে। আমাদের জেনারেশন আমরা পুরোটা ছাত্রলীগের যে রাজনীতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হলে সেই রাজনীতিকে এক্সপিরিয়েন্স করেছি। এর বাইরে কেউ রাজনীতিকে এক্সপিরিয়েন্স করার মতো সময় কিংবা বয়স আমাদের কারোরই হয়নি। সেই ছাত্রলীগ তো নিষিদ্ধ হয়েছে, তাহলে এখন আচ্ছা, সমস্যা কেন? এখন সমস্যাটা কোন জায়গাতে? এখন সমস্যা হচ্ছে আপনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কীরকমের রাজনীতি করবেন। এখন লেজুর ভিত্তির প্রশ্নটা যেখান থেকে আসে, সেই প্রশ্নটা আসে মূলত আওয়ামী লীগ ছাত্রলীগ থেকে। ছাত্রলীগ এখন নিষিদ্ধ, কিন্তু ওই যে ধারা, ওই ধারা যে আবার চলবে না, ওই ধারা যে অন্য কারো মাধ্যমে অনুসৃত হবে না, মূল ছাত্রদের কনফিউশনটা ওইখানে। সুতরাং দেখেন যে ব্যাপারটি হয়, যে ধরুন ছাত্রলীগ কেন এত বেশি দখলদারিত্ব চালাইতো, ছাত্রলীগ কেন ছেলেদেরকে গেস্টরুম নিত, কেন ছাত্রলীগ একটা কৃত্রিম আবাসন সংকট তৈরি করে ছাত্রদেরকে গণরুমের ভিতরে রাখতো, কারণ এই ছাত্র দিয়ে সে দেখাইতো যে বিশ্ববিদ্যালয়ে তার এরকম হাজার হাজার কর্মী আছে। সুতরাং এই জায়গা থেকে প্রশ্নটা আসে। অনৈক্যের যে ব্যাপারটা, আমি মনে করি 5ই আগস্টের পরে ছাত্র সংগঠনগুলোর মধ্যে ক্যাম্পাসে ঐক্য হতে পারতো, ছাত্র সংসদটি হতে হবে এই মতের ভিত্তিতে, কিন্তু সেটি আনফরচুনেটলি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে হয়নি। এবং ছাত্র শিবিরের ব্যাপারে কি কোনো মানে পৌঁছানো গেল কিনা কোনো ঐক্যে এই সিদ্ধান্তের ব্যাপারে? যে বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের ব্যাপারে আমরা যেটা দেখেছি, ছাত্র শিবিরের ব্যাপারে অনেকগুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, ছাত্র শিবিরের ব্যাপারে অনেকগুলো, যেমন বৈষম্য ছাত্র আন্দোলন 5 তারিখের পরে, বোধহয় 8 তারিখ কিংবা 12 তারিখ, আমি ভুলে গেছি, টিএসসিতে সকল ছাত্র সংগঠনকে ডেকেছিল। হ্যাঁ, লিয়াজু কমিটি যেটি ছিল, যার একজন উপদেষ্টা এখন আছেন, তারা ডেকেছিল। সেখানে কিন্তু ছাত্র শিবিরের সকল ছাত্র সংগঠন ছিল। এরপরে আমরা দেখেছি যে ছাত্র শিবিরের ব্যাপারে নানা ছাত্র দলের ছাত্র ইউনিয়নের একটা উষ্মা আছে, সেটি তাদের থাকতে পারে এবং সেটি নিশ্চয়ই তাদের সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে হতে পারে। আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন থেকে আমরা যেটি মনে করি যে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, ছাত্রলীগ বাদে এবং ছাত্রলীগের সঙ্গে যারা অ্যালাইন ছিল গত 16 বছরে, তারা আমাদের সবাই কোনো না কোনোভাবে এই ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে নৈরাজ্য, সেই নৈরাজ্যের ভিকটিম। সেই জায়গা থেকে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠনের মতো ছাত্র শিবিরের প্রতিও আমাদের একটি সহানুভূতির জায়গা আছে। আমি যেখানে উষ্মা যেমন আছে, আপনাদের ব্যাপারেও একটা কথা হচ্ছে যে আপনাদের মনে একটু বেশি বেশি প্রীতি আছে, এরকম একটা অভিযোগ রয়েছে। বিশেষ করে ছাত্র শিবিরকে কৃতিত্ব দেয়া যে এই জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র শিবির, আমরা তো কৃতিত্ব ছাত্রদলকে দেই। আমি জাহিদা হোসেন, আমি বলছি, শহীদ ওয়াসিমকে ধারণ করি। আমি একটু উল্লেখ করেই বলতে চাচ্ছি, সার্জিস আলম কিন্তু তার একটি বক্তব্যে বলেছিলেন যে একদম মুখ্য ভূমিকা, কার্যকরী ভূমিকায় ছিল ছাত্র শিবির। সেরকম যে মন্তব্য, সেখান থেকে আসলে এই কথাটা এসেছে। না দেখুন, মানে সার্জিস আলম যেটি বলেছেন সেটি ছাত্র শিবিরের একটি অনুষ্ঠানে বলেছেন। ছাত্রদল আমাদেরকে তাদের কোনো অনুষ্ঠানে দাওয়াত দেয়, ছাত্রদল তো আমাদেরকে দাওয়াত দেয় না। ছাত্রদল যদি দেখুন, আমরা গণমাধ্যমে কখনোই, যেমন দেখেন আমরা যখন 5 তারিখের পরে যতবার সকল ছাত্র সংগঠনকে ডেকেছি, সর্বশেষ যখন আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব দেখছিলাম আমরা সারা ঢাকা শহরে কলেজগুলোর মধ্যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি দেখছিলাম, সেদিন ছাত্রদল ছিল না, ছাত্রদলের একজন প্রতিনিধি সেখানে ছিলেন। এরপরে আমরা ওই লিয়াজু কমিটি যখন ডেকেছেন, সেখানে ছাত্রদলের ছিল। এরপরে আমি একটু শেষ করি, জাতীয় ছাত্র কাউন্সিলের বা একটা সকল ছাত্র সংগঠনের একটি মোর্চার যে আলোচনা ছিল, সেখানেও ছাত্রদল ছিল। আমরা কবে ছাত্রদলকে ধারণ করিনি? এবং ছাত্রদলের যতজন শহীদ আছেন, আমি যদিও এইরকম করে ছাত্রদলের শহীদ, বামপন্থীদের শহীদ, ডানপন্থীদের শহীদ, এইরকম বিভাজনের পক্ষে নই। আমি আরেকবার যদি ঘুরতে পারি, 30 সেকেন্ড হলেও শুনবো। আমি একটু নাসিরউদ্দিন নাসিরকেও শুনে নেই, না হলে এই জায়গাটায় না শুনলে আমার হয়তো সময় শেষ হয়ে যাবে। আপনারা ডাকেন না কেন? ডাকলে তো আপনাদের কথাও অনেক বলা হবে, কৃতিত্ব দেয়া হবে, তাহলে কি কোনো জায়গায় আপনাদের আন্তরিকতার ঘাটতি আছে? না না, আমরা যাইনি, সেটি একদম মিথ্যা কথা। আমরা টিএসসিতে গিয়েছি, আমরা রূপায়ণ টাওয়ারে গিয়েছি, ইদানিং তো রূপায়ণ টাওয়ারে শুধু মারামারি হচ্ছে। সেই রেস্তোরাঁয় তো ডাকেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে। বলছি কেন ডাকিনি, যেহেতু আলাপ আলোচনাটা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের যে কার্যক্রম নিয়ে, সেজন্য আমরা ওনাদেরকে বাদ দিয়ে বাকি ছাত্র সংগঠনগুলো যারা গত 15.5 বছরে প্রকাশ্যে গণতান্ত্রিক আন্দোলন করেছে খুনি হাসিনার বিরুদ্ধে, সেই সকল ছাত্র সংগঠনের মতামত শোনার জন্য আমরা তাদেরকে ডেকেছি। সুতরাং আলোচনা যেহেতু ওনাদেরকে নিয়েছিল, হয়তো ওনাদের সামনে বাকিরা কথা বলতে হয়তো বিব্রত বোধ করবেন, সেজন্য আমরা মনে করছি আমরা এর আগে গিয়েছি একটু রিমার্ক দিতাম আর কি, যে ছাত্র শিবির বিষয়ে উষ্মার কথা বললেন না, এখানে সমস্যাটা হচ্ছে কি, ধরেন 40-50 বছর পরে যদি কখনো নিষিদ্ধ সংগঠন বা আওয়ামী লীগ তারা যদি ব্যাক করতে চায়, তাহলে সেখানে একটা রিকনসিলিয়েশন প্রসেসের দরকার হবে না? আপনি তো তার কোনো ধরনের প্রক্রিয়া ছাড়া নিশ্চয়ই রাজনীতি নিয়ে আসতে পারবেন না।
তো ছাত্র শিবির প্রসঙ্গে আমাদের বক্তব্যটা একটা কনস্ট্রাকটিভ বক্তব্য, কোনো মানে এমনি উসমানা বিষয়টা, কোনো প্রতিহিংসামূলক বিষয় না। বিষয়টা হচ্ছে যে একটা বড় গণহত্যার সাথে তাদের সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ আছে, যথেষ্ট স্ট্যাবলিশড একটা ট্রুথ আছে। ফলে আজকে অনেক সময় চলে গেছে দেখে যে তাদেরটা মুছে গেল এমন তো না। আমরা বলছিলাম গণ অভ্যুত্থানের পরপরে যে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসেস দরকার, যেটা ৭১-এর পরেও হয়নি, বিধায় আজকে আমাদের এই সমস্যার মুখে জি নাসিরউদ্দিন নাসির বলবেন। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি গণ অভ্যুত্থানের মালিকানা ছিনতাইয়ের এক ধরনের প্রবণতা তৈরি হয়েছে একটি গোষ্ঠীর মধ্যে, এবং আরেকটি গোষ্ঠী এই প্রবণতাকে সার্থক করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা যেটি মনে করছি এখানে দাঁড়িয়ে সেটি হচ্ছে এই গণ অভ্যুত্থানের যে স্পিড, যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, সেটি তৈরি হয়েছিল ২০১৪ সালের একটি বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালে একটি নিশিরাতি নির্বাচন এবং ২০২৪ সালের আমিডামি নির্বাচনের এই দেশের মানুষ ভোট দিতে পারেনি, এই দেশের তরুণরা কোনোভাবে তাদের মতামত প্রকাশ করতে পারেনি। সেজন্য তরুণরা এক ধরনের ক্ষুব্ধ ছিল। সুতরাং আমরা আজকে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে মনে করছি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্পিড হচ্ছে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে অতি দ্রুত সময়ের মধ্যে, এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারলে আমরা মনে করছি আমাদের যে এখন সংস্কার পলিসিগুলো চলছে সেই সংস্কারগুলোকে আরও একটি দীর্ঘমেয়াদী রূপ দিতে পারবো, এবং আমাদের পলিটিক্যাল ইনস্টিটিউটগুলো যেগুলো দীর্ঘদিন ধরে ১৫ বছর ধরে আওয়ামী লীগ একদম বিভাজিত করেছে, ক্ষতিগ্রস্ত করেছে, সেই পলিটিক্যাল ইনস্টিটিউটগুলো শক্তিশালী করতে পারলে আমরা মনে হচ্ছে যে একটি অর্থবহ এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্পিডকে আমরা শক্তিশালীভাবে ধারণ করতে পারবো। তানপুরা সুরটা আসলে একদম সুরেই বাজতে থাকবে। আমি জাহিদা হাসান আপনার কাছে শুনতে চাই যে যদি এই এত বেশি বেসুরো হয় তাহলে যাদের বিরুদ্ধে এই সুরটা তোলা হলো তারা কি কোনো ফাঁকে তাদের তানপুরা বাজানো শুরু করে দিবে কিনা, এই অপচেষ্টার ভয় পান কিনা? হ্যাঁ, নিশ্চয়ই এই অপচেষ্টার ভয় পাই না, কিন্তু আশঙ্কা করি। মানে ছাত্রলীগকে কিংবা আওয়ামী লীগকে ভয় পাওয়ার মতো এত বাজে পরিস্থিতি হয়নি। আপনি দেখবেন যে আমরা নানা সময় ডিবেট করি, কিন্তু যখন ছাত্রলীগ আসে আবার সবাই এক হয়ে যায়। মানে এটা একটা প্রসেস হয়ে গেছে বাংলাদেশে, যে আমরা নানা রকমের ডিবেট করবো, ছাত্রদলের সঙ্গে করবো, বামপন্থীদের সঙ্গে করবো, আবার যখনই ছাত্রলীগ কোশ্চেন আসবে তখন ওই কোশ্চেনে আমরা সবাই এক। এই কনসেনসাস বাংলাদেশে হয়ে গেছে, এটা নিয়ে বেশি ভয় পাওয়ার কিছু নাই। আমি একটু শেষ কথাটি বলতে চাই, যেটি সিরাজ শিকদারের ছবি মোছা নিয়ে বলা হলো। একেবারে 20 সেকেন্ডে শেষ করতে হবে, কারণ আমি একদম সাংগঠনিক স্টেটমেন্ট দিচ্ছি যে সিরাজ শিকদারের যে ছবিটি মোছা হয়েছে, সেই সিরাজ শিকদারের ছবি মোছার পক্ষে কোনোভাবেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন না। কারণ আমরা মনে করি যেই রেট্রোরের কথা মেঘমল্লার বসু বলেছেন, সেই রেট্রোরকে যদি আমরা রেটরিক না ধরে একদম প্র্যাকটিক্যাল ধরি, তার সঙ্গে সিরাজ শিকদারের কোনো সম্পর্ক নেই। এটি আমাদের সাংগঠনিক স্থান। সিরাজ শিকদার মূলত ৭১-এর পর ৭২-এর পরে মুজিববাদের যে বাকশাল, সেই বাকশালের বিরুদ্ধে সবচেয়ে বড় কণ্ঠস্বর ছিল। সুতরাং সিরাজ শিকদারের ছবি মুছে দেওয়া, এটাকে আমরা কোনোভাবে সমর্থন করি না। জি মাইন আহমেদ, ওই রেড টেরর আর এই রেড টেরর যে এক না সেটা আমরা বলি, কারণ সিরাজ শিকদারেরও তো অনেকগুলো ক্রিটিক্যাল জায়গা আছে, তাই না? অনেক ধরনের ডাকাতির অভিযোগ বা শ্রেণী শত্রু বলে অনেকে খতম করার অভিযোগ। আমাদের রেড টেররটা যেটা মেঘমলার বসু বলেছে সেটা একান্তই ডিফেন্সিভ ভায়োলেন্সের আলাপ ছিল, যেটা খুবই লেজিট। কারণ দেশে যেটা চলছে সেটা লিটারেল টেরর, যে ঘটনাগুলো গত কয়েকদিনে ঘটছে সেটার এগেইনস্টে একটা ডিফেন্সিভ ভায়োলেন্সের আলাপ মেঘদা করছে। আর একটা শেষ কথা বলে যাই, বিভাজন হচ্ছে, মতানৈক্য হচ্ছে, নতুন দল আসবে, পুরাতনের সাথে লড়াই হবে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশের এক্সিস্টেন্স এবং বাংলাদেশের যে ডেমোক্রেসি সেটার স্ট্যাবলিশমেন্ট এবং এক্সিস্টেন্স। জি নাসিরউদ্দিন নাসির, বৃহত্তর সংকটেই তাহলে ঐক্যের সুর আসবে কিনা, একদম 30 সেকেন্ড। আমরা মনে করছি যে আমাদের ঐক্য তখনই সার্থক হবে যখন আমরা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ধারণাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো, এবং মহান মুক্তিযুদ্ধের যারা পরাজিত শক্তি তারা ইদানিং এক ধরনের প্রবণতা তৈরি করেছে যে 71-এর পরাজিতের গ্লানিটি তারা 24-এর উল্লাস দিয়ে তারা 71-এর পরাজয়ের গ্লানি মুছে ফেলতে চায়। আমরা মনে করছি জাতীয় ঐক্য তখনই সম্ভব হবে আপনি যদি 71 এবং 24-এর উভয়ের স্পিড ধারণ করতে পারেন, তখনই জাতীয় ঐক্য সম্ভব হবে, কিন্তু একটাকে বাদ দিয়ে আরেকটি কখনোই সম্ভব হবে না বলে আমরা মনে করছি। আজকে আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নাসিরউদ্দিন নাসির আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি জাহিদা হাসান আপনাকে, আবার মাইন আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ছিলেন এতক্ষণ সাথে এই আলোচনায়। আমরা অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আবারও ফিরবো আপনার মতের প্রতিফলন ঘটাতে আপনার মতের এই আয়োজনে। শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত 10টায় প্রচারিত হয় চ্যানেল 9-এর পর্দায়।